তাহলে এটা CC4 এর সোশিয়োলজি অফ ইন্ডিয়ার গান্ধী অন হরিজন, অর্থাৎ গান্ধী হরিজনদের বিষয়ে তার কি মতামত ছিল সেই বিষয়ে আজকে আমরা জানছি। এটা হচ্ছে আইডিয়াজ অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে। এটা হচ্ছে তোমাদের গান্ধী অন হরিজনের আমার দেওয়া নোট, ঠিক আছে। বাংলার নোটটা বলে রাখি, বাংলার নোটটা অলরেডি একটা বইতে দেওয়া রয়েছে, ভারতের সমাজতাত্ত্বিক চিন্তাধারা যে বইটা রয়েছে কৃষ্ণদাস চট্টোপাধ্যায় এবং ভোলানাথ বন্দ্যোপাধ্যায়, সেই বইতে গান্ধীর হরিজন সম্পর্কে যে সমস্ত মতবাদ সমস্তটা লেখা রয়েছে। আর ইংলিশটা তো আমি প্রোভাইড করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। ওকে, হরিজন বলতে কি বোঝো? কারোর কোনো আইডিয়া আছে? আগে কখনো এই টার্মটা শুনেছো কখনো? হ্যাঁ, হরিজন মানে চিলড্রেন অফ গড পড়েছিলাম একটা বইতে। হ্যাঁ, এবার চিলড্রেন অফ গড বলতে এক্স্যাক্টলি কাদের বলা হয়ে থাকে? দলিত বা মানে লো লেভেল যারা, মানে আগে যারা আর কি খুব মিনিয়াল ওয়ার্কস করতো তাদেরকে ইন্ডিকেট করেছিলেন। আমরা যেমনটা বলি যে আমরা যে বাংলায় সে বাংলায় পড়বে, যে ইংলিশে সে ইংলিশে পড়বে, কিন্তু আমরা যখন কোনো কিছু রিড আউট করবো আমরা ইংলিশ থেকে রিড আউট করবো, ঠিক আছে। Many religious and social reformers tried to end this evil practice without much effect. But during the national movement, evil practice, কোন evil practice? The practice of untouchability. The practice of untouchability during the British period or before British period is known as untouchability, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অস্পৃশ্যতা। এটা শেষ করার জন্য নানা রকম প্রচেষ্টা চালানো হয়েছিল। ভারতবর্ষের যারা ওয়েস্টার্ন থিঙ্কার্স অনেকে অনেক রকম প্রচেষ্টা চালিয়েছিলেন, বাট কোনোটাতে কিন্তু আসলে কোনো কাজ হয়নি। But during the national movement, Mahatma Gandhi made the eradication of untouchability one of his goals. বাট যখন আমাদের স্বাধীনতা সংগ্রাম চলছে তখন মহাত্মা গান্ধী মনে করলেন যে এই অস্পৃশ্যতাকে সরানোটা আমাদের জীবন, দেশ, জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, এবং তিনি এটাকে তার লক্ষ্য হিসাবে রাখলেন। কেন রাখলেন আনটাচেবলসটাকে স্বাধীনতা সংগ্রামে কেন রাখা হলো জামাল? যে গান্ধীজির তো এত ইস্যু ছিল যে স্বাধীনতা চাই, তাহলে ও এই অস্পৃশ্যতাটাকে কেন নিজের গোল বা লক্ষ্য হিসেবে রাখলো? আওয়াজ শোনা যাচ্ছে জামাল? না স্যার। মানে আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু উত্তরটা পারবে না, সেটা বলো। আচ্ছা, দেখো, হোয়াট ইজ ন্যাশনাল মুভমেন্ট? ন্যাশনাল মুভমেন্ট মিনস যেখানে আমরা একসাথে সলিডারেট ওয়েতে ঐক্য বা সংহতি তৈরি করে আমাদের দেশের যে শত্রু তার বিরুদ্ধে লড়াই করছি, অর্থাৎ ব্রিটিশার্স। তো সেখানে আমরা যদি একত্রিতই না হতে পারি, আমরা যদি বিভিন্ন স্ট্র্যাটায় নিজেদেরকে বিভক্ত করে রাখি, যারা লোয়ার লেভেল পিপল মানে কাস্টের বেসিসে যারা অনেক নিচে বিলং করে, তাদেরকে যদি আমরা দূরে সরিয়ে রাখি, যেখানে কিন্তু তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি, তাহলে ন্যাশনাল মুভমেন্টে যে মাস মুভমেন্টে পরিণত হবে কি করে? তাহলে সমস্ত কাস্টের মানুষ যাতে একসাথে লড়াইয়ে সামিল হতে পারে, সেই কারণে ন্যাশনাল মুভমেন্টে এই আনটাচেবিলিটির গোলটাকে মহাত্মা গান্ধী রেখেছিলেন, যে আমাদের অস্পৃশ্যতাকে জয় করতে হবে, ঠিক আছে। কারণ এটাকে যে মুহূর্তে আমরা জয় করব, আমরা একত্রিত হতে পারবো, ব্রিটিশার্সদের বিরুদ্ধে আরো বেশি ভালো করে লড়তে পারবো। ওকে, এটা কোথায় দেখা গেছিল? হিন্দু সোসাইটির মধ্যেই দেখা গেছিল। এটা কিন্তু মানুষ এবং ঈশ্বর দুটোরই বিরোধী। মানে এটা বলা হয়ে থাকে যে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিল এবং মানুষ হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলোর সৃষ্টি করেন। তো যেহেতু এই আনটাচেবিলিটিটা সমগ্র মানব জগৎ এবং যে ঈশ্বরের সৃষ্টিশীলতা সেটার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ ছিল, তো গান্ধী মনে করেছিলেন যে এটাকে অবশ্যই সরানো উচিত। ওকে, it was like a poison eating into the very vitals of Hindu religion. In this opinion, it did not even have the sanction of the Hindu scriptures. বলছে যে আমাদের যে হিন্দু মাইথোলজি বা স্ক্রিপচার্স সেখানে কিন্তু আসলে আনটাচেবিলিটি সম্বন্ধে বলা নেই। যদি আমরা বেদ, পুরাণ এইসব পড়ি, সেখানে 4টে বর্ণের কথা বলা হচ্ছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং সেগুলো কিন্তু একটাও অ্যাসক্রাইবড নয়। মানে অ্যাসক্রাইব স্ট্যাটাস আর আরোপিত মর্যাদা, অর্জিত মর্যাদা, অ্যাচিভ স্ট্যাটাস এন্ড অ্যাসক্রাইব স্ট্যাটাস, এই দুটোর পার্থক্য কি? আগে কখনো পড়েছো? কে পারবে? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাসক্রাইব স্ট্যাটাস এন্ড অ্যাচিভ স্ট্যাটাস? ফার্স্ট সেমে ছিল।
স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাচিভ স্টেটাস মানে যেটা মানুষেরা নিজেরা অর্জন করছে, যেমন হুম, পড়াশোনা করে কিছু একটা এডুকেশনাল স্টেটাস। আর অ্যাসপায়ার্ড মানে যেটা জন্মে আমরা যেটা পাচ্ছি, জাত বা ধর্ম। এক্স্যাক্টলি। তাহলে অ্যাকর্ডিং টু বেদ, এই কাস্ট সিস্টেমটা কিন্তু আমাদের অ্যাচিভড স্ট্যাটাস ছিল, যেখানে কিনা একটা মানুষকে ব্রাহ্মণত্ব অ্যাচিভ করতে হতো তার নির্দিষ্ট কিছু গুণাবলীর দ্বারা। কখনোই এরকম লেখা ছিল না যে একটা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে। লেখা রয়েছে বরং যে একটা ব্রাহ্মণ নিজের কর্মগুণে শূদ্র হয়ে যেতে পারে, আবার একটা শূদ্র নিজের কর্মগুণে ব্রাহ্মণ হয়ে যেতে পারে। তাহলে যেটা কিনা ছিল অর্জিত মর্যাদা, সেটাকেই কিন্তু পরবর্তীকালে আরোপিত মর্যাদা বানিয়ে দিয়ে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, শূদ্রের ছেলে শূদ্র এরকম করে দিয়ে একটা নির্দিষ্ট অকুপেশনের সাথে বেঁধে দিয়ে বিষয়টাকে অস্পৃশ্যতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেটাই বলছে যে এই অস্পৃশ্যতাটা ছিল আসলে হিন্দু ধর্মে একটা বিষের মতো, যেটা হিন্দু ধর্মকে আস্তে আস্তে গ্রাস করছিল, সর্বনাশ ঘটাচ্ছিল। তাই কোথাও না কোথাও এটাকে নির্মূল করা, যেটা কিনা আমাদের হিন্দু স্ক্রিপচারে ছিলই না, সেটাকে সরানোটা খুবই ইম্পর্টেন্ট হয়ে ওঠে। ওকে। Living up to this, Mahatma Gandhi declared that the untouchables were Harijans, meaning the people of God. He tried to even integrate them into the Indian National Congress and the freedom movement. He went and stayed with them in their colonies, shared meals, and performed all the tasks of cleaning along with them. In his ashram, all his followers tried to follow his thinking. Public dinners were organized in which people expresses their feelings against the practice of untouchability by eating with people in different communities. Thus, many people rejected the practice and the rigidity of caste rules was given up for the betterment of all. তিনি যেটা করেছিলেন, দেখো যে নিচু তাকে আমি যদি সবাইকে বলি যে কেউ নিচু না, সবাই ঈশ্বরের সন্তান, তাহলে কি হবে? না। তিনি তাদের কলোনিতে গেলেন, তাদের সাথে থাকা শুরু করলেন, তাদের সাথে সমস্ত পরিষ্কারের কাজ করতেন, তাদের সাথে একসাথে পাবলিক ডিনার করতেন। কেন? যে আমি উঁচু, আমি এদের সাথে যদি খেতে পারি, তাহলে তোমরাও তো কাস্টের দিক থেকে উঁচু, তো তাহলে তোমরা কেন এদের সাথে খেতে পারবে না? আসলে আমরা সবাই সমান। জাস্ট এই বার্তাটুকু দেওয়ার জন্য তিনি কিন্তু তাদের সাথে থাকলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মুভমেন্টে এবং ফ্রিডম মুভমেন্টে তাদের একটা জায়গা করে দিয়েছিলেন যাতে তারাও লড়তে পারে। এবং আসলে এই হরিজন মানে হচ্ছে দ্য পিপল অফ গড। মনে রাখবে এই টার্মটা কিন্তু মহাত্মা গান্ধী ব্যবহার করেছিলেন, কিন্তু উনি কয়েন্ট করেননি, মানে উনি আবিষ্কার করেননি। এই কথাটা আগে অন্যরা কয়েন করেছিল বা ব্যবহার করেছে, ঠিক সেরকম গান্ধীও ব্যবহার করেছেন। তো যদি প্রশ্ন আসে যে হু কয়েন দ্য টার্ম, যে এই কথাটি কে আবিষ্কার করে, তাহলে কিন্তু গান্ধীর নাম লিখবে না। কি উত্তর লিখবে সেটা আমি বলে দেবো। এত অব্দি বুঝতে কোনো সমস্যা? ওকে। Harijans and their social disabilities. Harijan means man of God. All the religions of the world describe God preeminently as the friend of the friendless, help of the helpless, and protector of the weak. Hence, the word aptly demystifies the condition of the untouchables in India as the most helpless, weak, and friendless men in the society. And according to Gandhi, they belong to the community of untouchables. ঈশ্বর বলতে আমরা যেটা বুঝি প্রত্যেকটা ধর্মে, যে ঈশ্বর হলো সবার বন্ধু। হরি হে দীনবন্ধু, তুমি আমারও বন্ধু, বাপেরও বন্ধু। শুনেছি গানটা? ঠিক আছে, মানে কি যে ঈশ্বর হলো সবার বন্ধু। যে দুর্বল তার বন্ধু, তারপর হচ্ছে যার কিছু নেই তার বন্ধু, যে অসহায় তার বন্ধু। তো এক্স্যাক্টলি এই যে কনসেপ্টটা রয়েছে যে ঈশ্বর সবার বন্ধু, সেটা কিন্তু আসলে ভারতবর্ষের ক্ষেত্রেও দারুণ প্রমিনেন্ট ছিল। কারণ আনটাচেবলস মানেই ছিল যে যাদের কেউ নেই, যারা অসহায়, যাদের দিকে কেউ ফিরেও তাকায় না, তো তাদের বন্ধু বলছি। মানে আসলে আমি বলতে চাইছি যে ঈশ্বরের কাছে সবাই সমান, ঈশ্বর এদের সাথেই থাকে, ঈশ্বরেরই সন্তানেরা। ঠিক আছে। Gandhi emphasized on the root of the cause. He believed that the biggest social disability attached to Harijans was the religious realm, in which the discrimination against them was encouraged. This is of grave concern as religion now is being used as a weapon of the orthodox to eradicate humanity in the name of the maker of mankind. More or less, it is a question of purification of Hindus and Hinduism, of a vital change of heart of the so-called caste or Hindu caste, Hindu class Hindus. গান্ধীজি এটা স্পষ্টভাবে লক্ষ্য করেছিলেন যে এই বিষয়টা পুরোপুরি মানুষের দ্বারা সৃষ্টি, অর্থাৎ মনুষ্য সৃষ্ট। মনুষ্য সৃষ্ট মানে হচ্ছে যে সবাই নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদেরকে কাস্ট সিস্টেমে এমন একটা জায়গায় উঁচুতে রাখে এবং বাকিদেরকে এমন অচ্ছুত নজরে রেখে দেন বা অচ্ছুত করে রেখে দেন যাতে তারা তাদেরকে এক্সপ্লয়েট করতে পারেন। এবং পরবর্তীকালে তিনি এটাও দেখেছিলেন যে মানবিকতা এটার দ্বারা চলে যাচ্ছে, মানে মানবিকতা থাকে না কাস্ট সিস্টেমের মধ্যে, তাদেরকে এমনভাবে তাদের সাথে ট্রিট করা হয়
এবং তিনি এটাও বুঝেছিলেন যে আরো পিওর হব কি করে। এই যে পিউরিফিকেশনের যে নেশা কাস্টে, যে আমি পিওর হচ্ছি, আমরা যেটা সংস্কৃতাইজেশনে পড়েছিলাম যে একজন লোয়ার কাস্ট পিওর হওয়ার চেষ্টা করছে, সেই চেষ্টাতেও সে কিন্তু নিচুদের নিচু বলছে। ফর এক্সাম্পল তোমাদের আমি বলেছিলাম যে শূদ্র যারা ছিল, সে শূদ্ররা যখন সংস্কৃতাইজেশন প্রসেসের ফলে একজন ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করছে এবং কিছুটা 1-2 জেনারেশনের পর শূদ্র কিছুটা মর্যাদা পাচ্ছে ব্রাহ্মণে, তখন অন্য শূদ্রদের কিন্তু সে ব্রাহ্মণের থেকেও বেশি ঘৃণা করবে, কারণ সে নিজে ওই জায়গা থেকে এসেছে। সাধারণত আমরা যেই জায়গা থেকে আসি সেই জায়গাটাকে আমরা পরবর্তীকালে বেশি ঘৃণা করি, আমরা যদি একটু ভদ্রলোক হয়ে যাই। তো এই ক্ষেত্রেও কিন্তু বিষয়টা ঠিক তাই ঘটেছিল, যে এই যে মানুষের যে শুদ্ধ হওয়ার, নিজের শুদ্ধিকরণের, জাত শুদ্ধিকরণের যে নেশা, আসলে তার ফলেই কিন্তু তারা অন্যদেরকে আরো নিচু চোখে দেখা শুরু করেছিল এবং তার ফলেই এই আনটাচেবিলিটিটা রয়ে যায়। ঠিক আছে, এত অব্দি কারোর কোনো সমস্যা? এবার গান্ধী কিছু প্রসেসের কথা বলেছেন যে এটা তাহলে শুধরবে কি করে। The only way social change could be brought about is by inner cleansing, as propagated by Gandhi. His mission covered a much wider theme that the economic welfare of Harisans. We are no doubt bound to jealously guard their economic and educational welfare. But this is not enough. If we are not work on reparation of Harisans for their untold hardships, they are entitled to precisely the same rights and privileges as any other citizen. Gandhi envisioned the fourth step of his mission as inviting Savarna Hindus to wash themselves clean of the guilt of untouchability, and if they failed of such a duty, Gandhi contemplated about a dark era of Hinduism. বলে দিচ্ছি বাংলায় কি বলা রয়েছে। বলছে যে তুমি যারা পিছিয়ে রয়েছে তাদেরকে শিক্ষা দিচ্ছ, তাদেরকে কর্ম দিচ্ছ, শুধু এটা কি এনাফ হতে পারে? যদি আমাদের মনেই থাকে যে যাদের সাথে আমি মিশছি তারা আসলে নিচু, তাহলে কি সত্যি তাদের আপলিফমেন্ট হলো? তো যেটা করতে হবে, যারা সবর্ণ হিন্দু মানে যারা বর্ণ প্রথায় বিশ্বাস করে, সেই হিন্দুদেরকে ডেকে আগে এদের সাথে বসা, খাওয়া, মেলামেশা করতে হবে। তোমরা যদি এই জিনিসগুলো করো, তাহলে একমাত্র তোমাদের মন থেকে, মানে তাহলে বোঝা যাবে যে তুমি তোমার মন থেকে এই অস্পৃশ্যতাকে দূর করেছো। আর তবে গিয়ে এদের আপলিফমেন্ট হবে, কারণ শুধুমাত্র শিক্ষা দিয়ে এবং চাকরি দিয়ে তাদের আপলিফমেন্ট হতে পারে না, কারণ তারা তো মানসিক দিক থেকে পিছিয়ে রেখেছো তোমরা, বা মানবিক দিক থেকে পিছিয়ে রেখেছো। তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সনাতন হিন্দু ধর্মে বা সবর্ণ প্রথায় যারা বিশ্বাসী ছিল সেই হিন্দুদেরকে আগে এগিয়ে আসতে হবে এবং এদের সাথে মেলামেশা করতে হবে। এবং এটা যদি না হয় তাহলে কিন্তু হিন্দু ধর্ম অন্ধকারাচ্ছন্ন যুগে প্রবেশ করবে। A change can only be brought when we break the shackles of Maryada Dharma, as such principles merely being socially created norms which have no divine assent in the opinion of Gandhi, were not an essential part of Hinduism. Unfortunately, Maryada Dharma is used as a weapon to restrict people from stepping beyond the social boundaries and empathizing with the Harisans. মর্যাদা ধর্মের কথা বলছি। মর্যাদা ধর্ম মানে প্রত্যেকটা ধর্মে এমন কিছু নিয়ম কানুন থাকে যেগুলো সবাইকে মানতে হয়। যে আমার ধর্মে এটা বলা আছে, আমার ধর্মে ওটা বলা আছে। বলছে যে এই ধর্মের যে কি বলা আছে আর কি বলা নেই সেটা কোনো জায়গায় লেখাই নেই। সেটা মনুষ্য সৃষ্ট। সেটা মানুষ সৃষ্টি করে যে তোমার ধর্মে ওই লেখা আছে, তোমার ধর্মে সেই লেখা আছে। তো এই যে তোমার ধর্মে এই লেখা, তোমার ধর্মে সেই লেখা যখন মানুষই তৈরি করছে, এই জিনিসগুলোই মানুষকে বাধা দেয় ওই অস্পৃশ্যতার সাথে আহ নিজেকে মেলাতে। এই জিনিসটাই মানুষকে অস্পৃশ্যতার থেকে দূরে করে দেয়। তো তো এই অস্পৃশ্যতাকে দূরে সরাতে হলে আগে মর্যাদা ধর্মকে ভাঙতে হবে। যে এটা আমাদের বুঝতে হবে যে মর্যাদা ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে মানুষের থেকে দূরে রেখেছে, এবং মর্যাদা ধর্মটা ঈশ্বর লিখে দেয়নি, মানুষই লিখেছে। তো যেহেতু ঈশ্বর লিখে দেয়নি এবং মানুষই এটা তৈরি করেছে, তাই এই মর্যাদা ধর্মটাকে যদি আমরা ভাঙতে পারি, তবে গিয়ে আমরা আনটাচেবিলিটিটাকে জয় করতে পারবো। বোঝা যাচ্ছে? সুকন্যা না সুনয়না, ভুলে গেছি। বোঝা হ্যাঁ, যাচ্ছে? বোঝা যাচ্ছে। ওকে। এগেইনস্ট রিজার্ভেশন, দ্য গান্ধিয়ান ওয়েলফেয়ার। দেখো, রিজার্ভেশন কথাটার মানে কিন্তু আমরা মোটামুটি জানি। রিজার্ভেশন মানে আমরা জানি যে কিছু কিছু কাস্ট তাদেরকে স্পেশাল রিজার্ভ ক্যাটাগরিতে ফেলা হবে এবং তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। বলছে যে গান্ধিয়ান যে ওয়েলফেয়ার ছিল সেটা কিন্তু রিজার্ভেশনের এগেনস্টে ছিল। কিরকম? Gandhi's approach to eradicate untouchability was not by the use of risky political weapons like reservations, but by a mass drive towards self-realization and self-instruction. As only when we as individuals experience the hardships faced by Harisans can we learn to empathize and not sympathize. As does anybody know the difference between empathize and sympathize? কেউ জানো এমপ্যাথি আর সিম্প্যাথি পার্থক্য কি?
কোনো একটা মানুষের লেগেছে, তোমার মনে সহানুভূতি এলো, ইসরে লেগেছে, এটা দ্যাট ইজ সিম্প্যাথি, এ তুমি সহানুভূতি প্রকাশ করলে। এমপ্যাথি মানে হলো কোনো একটা মানুষের লেগেছে এবং তুমি সেটা মন থেকে ফিল করলে যে ইস কতটা লেগেছে, ঠিক আছে? তার মানে একটা প্রসেসে তুমি জাস্ট মুখে সহানুভূতি দিচ্ছ, দ্যাট ইজ সিম্প্যাথি, আর আরেকটা প্রসেসে তুমি যেন নিজে ফিল করছো, দ্যাট ইজ এমপ্যাথি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে সিম্প্যাথি, রিজার্ভেশনটাকে বলছে সিম্প্যাথি, যে তুমি যেটা করছো সেটা কেন করছো, যে রিজার্ভেশন দিয়ে এদেরকে ওপরে তোলো। কিন্তু তুমি যদি রিয়েলাইজ নাই করো, তুমি যদি নিজেকে বিশুদ্ধ নাই করো মন থেকে, যে এদের যেটা দেওয়া হচ্ছে সেটা উচিত কারণেই দেওয়া উচিত, বা এদের প্রতি আমি কোনো ডিসক্রিমিনেট করব না, বা যেটা দেওয়া হচ্ছে হয়তো সেটা ভুল কিন্তু এরা সমান, এটা আমাদের মতোই মানুষ, এদের সাথে আমি একসাথে বসবো খাবো। তো এই সেলফ রিয়েলাইজেশনটা যদি না করো, তুমি যদি তাদের পাশে না দাঁড়াও, তুমি যদি তাদের থেকে দূরে পালাও, তাহলে এইটা এমপ্যাথি দিয়ে শুধুমাত্র রিজার্ভেশনের দ্বারা আনটাচেবিলিটিটাকে জয় করা যাবে না। সেটাই বলছে যে অ্যাজ রিজার্ভেশনস ফর শিডিউল কাস্ট ইজ অ্যান এক্সপ্রেশন অফ সোশ্যাল সিম্প্যাথি, সামাজিক সহানুভূতি দিয়ে, সামাজিক সহানুভূতি মানে রিজার্ভেশন, সামাজিক সহানুভূতি দিয়ে তুমি কখনো এই মানুষের মন থেকে আনটাচেবিলিটিটাকে সরাতে পারবে না। গান্ধী admitted that the journey of self purification is long and requires spontaneity. সেলফ পিউরিফিকেশন মানে আমি আমার মনে যে সমস্ত অন্ধকার দিক আছে এই জাত কেন্দ্রিক, আমি আস্তে আস্তে বদলাবো। বলছে যে এই প্রসেসটা খুব লং এবং একটা স্পন্টিনিউটি দরকার, যেটা সবার দ্বারা সবসময় সম্ভব হয় না, সেটা একটা নির্দিষ্ট প্রসেসের দ্বারা সম্পন্ন করতে হয় আমাদের। তো গান্ধী তাহলে বুঝতেই পারলে যে এই যে রিজার্ভেশন রিজার্ভেশন বলি আমরা, এটা আসলে তিনি বিরোধী ছিলেন, তিনি মানুষের মন থেকে এই আনটাচবিলিটিটা সরানোর জন্য উদ্যোগী হয়েছিলেন, যে শুধুমাত্র রিজার্ভেশন দিয়ে তাদেরকে ওপরে তুলে দাও এবং সমাজ থেকে তাদেরকে মেনে নেবে, উনি কিন্তু এটার আসলে বিরোধী ছিলেন। ওকে, লাস্ট আমরা চলে এসেছি ক্রিটিক্যাল অ্যানালিসিস এন্ড কনফিউশন। আচ্ছা বলে রাখি ইংলিশের জন্য এটা 800 ওয়ার্ড আছে, তো পরীক্ষার সময় তো হার্ডলি 500-600 ওয়ার্ড চায়, বা যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো চায় সেটা 500-600-র মধ্যেই চায়। তো এখান থেকে আরামসে লিখে দেওয়া যাবে, ঠিক আছে? নিজের মতো কিছুটা বাদ দিয়ে ওয়ার্ড কমিয়ে নিজের মতো কিন্তু লিখে দেওয়া যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা হওয়ার কথা না। Okay, critical analysis and conclusion. The Mandal Commission and the subsequent Indra Sahai case were a classical manifestation of the modern approach to the issues of the socially ostracized. In contrast to the Gandhi's idea of self-cleansing, the policy of reservation appears to be poles apart, thereby taking a demonic form. আচ্ছা, শুকর না তোকে বলে রাখি, ফার্স্ট লাইনটা বাদ দিয়ে দিস, ঠিক আছে? ফার্স্ট হ্যাঁ লাইন, ঠিক আছে। ফার্স্ট লাইনটা বাদ দিয়ে দিস, কারণ ইন এইটা কন্ট্রাস্ট থেকে Gandhi's idea of self-cleansing, the policy of reservation appears to be poles apart, thereby taking a demonic form under the grab of welfare pressed by the political stories. The most unnoticed aspect in the entire was how violent ours was to না 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 এটা পুরোটাই বাদ যাবে, এটা আমি কাট মানে ইয়ে করে মানে এক্সট্রা ঢুকে গেছে, ওটা কাট করতে আমি ভুলে গেছি। হ্যাঁ, এই যে এটা, এই প্যারাটা পুরোটাই বাদ যাবে, আমি ব্ল্যাক করে আবার সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা নেই। হুম হুম আমি সবসময় চেষ্টা করি তোদের যে নোটস গুলো সেগুলো তোদের যতটা ওয়ার্ডে চায় ততটা ওয়ার্ডেই রাখার, যাতে কিনা বড় নোট দেখে তোদের মাথাটা খারাপ না হয়ে যায়। ওই কারণে প্রত্যেকটা নোটই প্রায় ছোট করতে হয়। ওকে, while the Gandhian approach emphasizes on action and self-experience, the modern reservation approach focuses on documentation and limits itself to only designated administrative work, failing to curb the issues from its root. Somewhere, the political ambitions of individuals in power end up corrupting the systems by putting forth unreasonable policies. This, however, did not exist in the Gandhian propaganda, where collective mobilization for individual internalization was encouraged. যেটা বলছে এই প্যারাতে সেটা হলো যে যে সমস্ত সরকারি প্রক্রিয়াগুলো নেওয়া হয় এই রিজার্ভেশন পলিসি কেন্দ্রিক, সেগুলোর দ্বারা কোনোটাই এর যে শিকড় আছে, আনটাচেবিলিটির যে শিকড়, সেখানে পৌঁছনো, সেটাকে শিকড় থেকে নির্মূল করার প্রচেষ্টা, এগুলো করা হয় না। বরং যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থাকার জন্য এমন কিছু দুর্নীতিগ্রস্ত এবং মানুষের জনমোহিনীমূলক মানে মানুষকে দেখিয়ে এমন কিছু পলিসি নেয় যেটা কিনা আসলে ক্ষতিকর। তো
তো গান্ধী যেই জিনিসগুলোর কথা বলেছিলেন, সেলফ এক্সপিরিয়েন্স, সেলফ রিয়ালাইজেশন, সেলফ পিউরিফিকেশন, এগুলো কিন্তু কোনোটাই মডার্ন অ্যাপ্রোচের মধ্যে আমরা আসলে পাই না। অর্থাৎ মানুষ যে নিজের ভেতর থেকে বুঝবে এবং সেই অনুযায়ী সে কিছু করবে, সেগুলো নেই, থাকে না। ওকে। Moreover, it is ironic to see how the lessons provided by the father of our nation have been violated and ignored in the last to gain power and political support. অর্থাৎ আমরা যাকে জাতির পিতা বলি, সেই জাতির পিতা যে সমস্ত বাণী আমাদের দিয়ে গেছিলেন, যে সমস্ত আমাদের নীতি দিয়ে গেছিলেন, পথ দেখিয়ে গেছিলেন, সেগুলো আমরা না মেনে কিভাবে ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে আমরা সেগুলোকে অমান্য করি এবং নিজেদের মতো করে নিজেরা নিয়ম তৈরি করি, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, ভোট পাওয়ার জন্য। Reservation in its entirety defeats the purpose behind the entire concept of Harizan. তার মানে রিজার্ভেশন জিনিসটা কিন্তু হরিজন প্রসেসটারই বিরোধী। হরিজন মানে ছিল হচ্ছে যে ঈশ্বরের এরা পুত্র, এরা মানুষ, এদের সাথে তুমি দাঁড়াও, পাশে বসো, সেলফ পিউরিফিকেশন করো। আর রিজার্ভেশনে তুমি কি করলে? অন্য একটা জিনিস, উল্টো একটা জিনিস, যাতে মানুষ আরো এদের বিরোধী হয়ে গেল। তো দেখ, রিজার্ভেশন ইন ইটস এন্টায়ারিটি ডিফিটস দ্য পারপাসেস বিহাইন্ড দ্য এন্টায়ার কনসেপ্ট অফ হরিজন। হরিজনের যে উদ্দেশ্য ছিল পুরোটাই রিজার্ভেশন নষ্ট করে দেয়। রাদার দ্যান সোশ্যাল ইনক্লুশন, এই ইনক্লুশন আর এক্সক্লুশনের মানেটা একটু বলে রাখি। সোশ্যাল ইনক্লুশন মানে হচ্ছে সমাজের ভেতরে সবাইকে নিয়ে আসা, যে সমাজের বাইরে কেউ নেই। ঠিক আছে, আমরা কি করি? সমাজের বাইরে না অনেক সেকশনকে রেখে দিই, মাইনরিটি সেকশন, লোয়ার কাস্ট সেকশন, অনেক সেকশনকে আমরা সমাজের বাইরে রেখে দিই। এটা হচ্ছে এক্সক্লুশন। ইনক্লুশন মানে সবাইকে সমাজের ভেতরে নিয়ে আসা। Rather than social inclusion তো আমরা করিনি। Of the ostracized, that exclusion has been encouraged by way of category-wise identification, glorified through reservation policy. কোথায় আমরা সবাইকে, যারা কিনা অবহেলিত, অত্যাচারিত, শোষিত সমাজের ভেতরে নিয়ে আসবো, সেটা তো আমরা করিনি, বরং রিজার্ভেশন পলিসির আমরা গ্লোরিফিকেশন করেছি এবং তাদেরকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে তাদেরকে আমরা মাপার চেষ্টা করেছি। এটা ছিল হচ্ছে অল ওভার গান্ধিয়ান পার্সপেক্টিভ অন হরিজনস অ্যান্ড ইটস মডার্ন কন্ডিশন। বুঝতে কোনো সমস্যা? জামাল, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, প্রতি সপ্তাহে রোজ দুটো দুটো করে বুঝবে, পরীক্ষার আগে মাথায় আর প্রেশার নিতে হবে না, ঠিক আছে? পরের দিন আমরা কি বুঝবো দেখে নাও। পরের দিন মানে পরের সপ্তাহে, পরের সপ্তাহের সোমবার, আজকে সোমবার তো, হ্যাঁ, পরের সপ্তাহের সোমবারে আমরা বুঝবো দলিত অ্যান্ড হিন্দু সোসাইটি, ঠিক আছে? তাহলে এটুকু বুঝে নাও, গান্ধী যে সমস্ত অস্পৃশ্যদের বলল হরিজন, আম্বেদকর সেই সমস্ত অস্পৃশ্যদের বলল দলিত। আসলে একই মানুষ। এবার গান্ধী কিভাবে এদের হরিজনদের দেখেছিল সেটা আমরা বুঝে নিলাম। এবার দেখবো যে আম্বেদকর এদেরকে কিভাবে দেখেছিল এবং তার আইডিয়াস কি ছিল, কারণ এই টপিকটার নামই আইডিয়াস অফ ইন্ডিয়া। তাহলে আগের দিন আমাদের কি হয়েছিল? আগের দিন আমাদের হয়েছিল যে প্লুরালিটিটা আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি বুঝেছিলে। ইংলিশে নোটস দিয়েছিলাম, বাংলায় নোটস দিইনি। জামালকেও বলেছিলাম যে ইংলিশটা একটু লাইন বাই লাইন পড়তে এবং মানে বুঝতে এবং নিজের মতো পারলে কিছু লিখে রাখতে। এটার বাংলা নোটসটা পরে লেখাবো। পরের দিন আমরা ফাংশনালিজমে ঢুকবো, মানে বৃহস্পতিবার দিন, সেদিনকে আমরা ফাংশনালিজমে ঢুকবো। ফাংশনালিজম শেষ হলে ভালো, তারপর আমরা সেদিনকেই পার্সনসে ঢুকবো। যদি শেষ হয় তো পার্সনসে ঢুকবো, যদি না শেষ হয় তো শুধু ফাংশনালিজমের জেনারেল আর্গুমেন্টস এর মধ্যেই থাকবো, ঠিক আছে? আজকের জন্য তাহলে এতটাই। কোনো সমস্যা হলে জানিও। নোটসটা অলরেডি পাঠিয়ে দিয়েছি, আর বাংলা নোটসের ছবি তুলে পিডিএফ করে জামালকে রাত অব্দি পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্যার শুক্রবার ক্লাস হবে না? শুক্রবার কোথায়? আমি তোমাদের ক্লাসটা আমি কবে কবে রাখলাম? সোম আর বৃহস্পতি না? ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। দাঁড়া, আমাকে একবার দেখতে হবে, এক সেকেন্ড দাঁড়াও। তোমাদের ফার্স্ট সেমের ক্লাস কবে কবে রাখলাম? এই সেকেন্ড সেম, এই তো সোম আর বৃহস্পতি দেখছি আমি। কি তাই তো সুকন্যা? কি টাইম ঠিক হয়েছিল? আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ এইটাই হয়েছিল। থার্সডে আই থিঙ্ক হুম হুম 7:15 আর মানডেটা একটু 8টা করে। হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, আবার পরের দিন দেখা হবে। তাহলে থার্সডে ক্লাস হবে ফাংশনালিজমের। থার্সডে ক্লাস হবে ফাংশনালিজমের জেনারেল আর্গুমেন্টস, এই যে 2.1। ঠিক ঠিক আছে, চলো। আজকে হুম, যে নোটসটা পাঠিয়েছি একটু চোখ বুলিয়ে রাখো, অসুবিধা হলে ঠিক আছে। জানিও। হুম। ঠিক আছে, টাটা। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।